গত পর্বের এক দারুণ অভিজ্ঞতার পর আজ এক নতুন দিন, এক নতুন সূর্যোদয়। টুমলিংয়ের মনাস্ট্রিতে নিজেদেরকে নতুন করে আবিষ্কার করে রওনা দেব পাহাড়ি রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে কুয়াশা ঘেরা লেপ্ত জগৎ দেখে পাহাড়ি পথে হারিয়ে যাওয়ার গল্প আপনাদের আজকে বলবো। আর থাকবে সকলের প্রথম পছন্দ দার্জিলিং, যা পায়ে হেঁটে ঘুরে দেখাবো আপনাদের। মহাকাল মন্দির আর মেলের সাথে সাথে থাকবে মহাকাল মার্কেটের নতুন ঠিকানা। আর আমরা ঢু মারবো আমার আপনার প্রিয় পেভিন্টার্সে, যেটা হয়তো আপনাদের নতুন করে আবার দার্জিলিং প্ল্যান করতে বাধ্য করবে। তাহলে চলো আর দেরি না করে আমাদের যাত্রা শুরু করা হোক পাহাড়ি রানী দার্জিলিংয়ের দিকে। আর তোমরা যদি তোমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে থাম্বনেলটা অবশ্যই টিপে দিও, তাহলে নতুন নতুন ঘোরার ঠিকানা তোমরা পেয়ে যাবে এই ঠিকানায়। টুমলিংয়ের সকাল মানেই এক স্বপ্নীল আবেশ। প্রথম আলো যখন চারপাশে ছড়াতে শুরু করে তখন হালকা কুয়াশার চাদরে মোড়া থাকে চারদিক। সে এক মায়াবী দৃশ্য, যেখানে প্রকৃতি যেন নিজের হাতে আলতো করে রং ছড়িয়ে দেয়। কুয়াশার পাতলা ঘোমটার ফাঁক দিয়ে উঁকি মারে দূরের সেই চিরচেনা শায়িত বোদ্ধা। মনে হয় যেন মেঘেদের আড়ালে তিনি ধ্যানমগ্ন, এক অপার্থিব শান্তিতে শুয়ে আছেন। সুপ্রভাত বন্ধুরা। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আর আজ সকালে কিছুটা হলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। টুমলিং একেবারে হতাশ করেনি আমাকে। সানরাইজ দেখতে পাইনি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কিন্তু সোনার পাহাড় একটু হলেও মেঘের আড়াল থেকে চোখ তুলে তাকিয়েছে আমাদের দিকে, একটুখানি তার মুখ দেখিয়েছে। তার চূড়ায় যখন ভোরে সোনা ঝোড়া রোদ এসে পড়ে তখন সে দৃশ্য আরো মনোময় হয়ে ওঠে। চারদিক তখন যেন এক রঙের উৎসবে মেতে ওঠে। টুমলিংয়ের এই সকাল এক রাখ সজীবতা, শান্তি আর প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য নিয়ে আসে, যা মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে দেয়। যাক, কিছুটা হলেও কাঞ্চনজঙ্ঘা দেখলাম, এবার টুমলিংয়ের মনাস্ট্রি দেখতে যাচ্ছি। টুমলিংয়ের একটু উঁচু জায়গায় অবস্থিত বুদ্ধ মনাস্ট্রিটি এক অসাধারণ শান্তির এক আশ্রয়স্থল। সকালে স্নিগ্ধ আবহাওয়ায় যখন চারপাশের পাহাড়ের শোভা মনকে মুগ্ধ করে তোলে, তখন এই মনাস্ট্রির দিকে হেঁটে যাওয়া এক অন্যরকম অনুভূতি দেয়। এই নিস্তব্ধতার মাঝে আপনারা যদি মনাস্ট্রিতে যান, মনে হবে যেন বাতাসে ভেসে আসছে বৌদ্ধ মন্ত্রের ধ্বনি, যা মনকে এক গভীর প্রশান্তি এনে দেয়। মনাস্ট্রির চারপাশে ও ছাদে লাগানো রয়েছে প্রচুর রঙিন প্রার্থনা পতাকাগুলি। এই পিয়ার ফ্ল্যাগগুলো যখন হাওয়ায় দোলে তখন তাদের উপর ছাপা মন্ত্রগুলো যেন চারপাশের প্রকৃতিকে আরো পবিত্র করে দেয়। চারদিকের পাহাড়ের শান্ত শোভা আর সকালের নির্মল বাতাস সব মিলিয়ে টুমলিংয়ের এই বুদ্ধ মনাস্ট্রির পরিভ্রমণ এক দারুণ অভিজ্ঞতা। এটি কেবল একটি ঘোরার জায়গা নয়, এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা মিলেমিশে মনকে এক গভীর শান্তি আর নতুন উপলব্ধি এনে দেয়। এ এমন একটা জায়গা যেখানে এসে সত্যিই মন সতেজ হয়ে ওঠে। টুমলিং মনাস্ট্রি দেখলেন, তবে সকালে সানরাইজ যদি দেখতে হয় এই মনাস্ট্রির সামনে চলে আসবেন, এখান থেকে আরো ভালো সানরাইজ দেখা যায়।
তবে আবার কাঞ্চনজঙ্ঘা মুখ লুকিয়ে ফেললো মেঘের আড়ালে, কিন্তু যাক, যেটুকুনি দিয়েছে তাতেই আমি খুশি। রডোডেনড্রন গাছের শাখায় শাখায় ফুটে থাকা অজস্র ফুল সেই সকালে এক অন্যরকম সজীবতা নিয়ে আসে। তাদের গোলাপি, লাল আর সাদার মিশেলে টুমলিংয়ের সবুজ পাহাড় যেন আরও উজ্জ্বল দেখায়। ভোরের মিষ্টি হাওয়ায় সেই ফুলের সুবাস কিন্তু মন ভরিয়ে দেয়। এই নিস্তবতা ভেঙে দেয় ছোট ছোট পাখিদের কিচিরমিচির। তারা যেন ডাল থেকে ডালে উড়ে বেড়ায়, আর তাদের কলতানে ভরে ওঠে পুরো প্রকৃতি। চারিদিকে সবুজের সমাহার, আর এই সবুজের উপর দিয়ে ভেসে বেড়ায় মেঘেদের দল। তারা কখনো পাহাড়ের কোলে বিশ্রাম নেয়, আবার কখনো খেলার ছলে উড়ে যায় দূরের নীলিমায়। নমস্কার সকলকে। এই 2025-এ যারা যারা সান্দাকফু প্ল্যান করছেন যে ঘুরতে যাবেন, তাদের জন্য কিছু আপডেট আমি দিয়ে রাখি। সান্দাকফু প্ল্যান করলে যেমন কিছু সুবিধা আপনারা পাবেন, তেমন কিছু অসুবিধাও আছে, সেগুলো আপনাদের জেনে রাখা দরকার। প্রথম হচ্ছে, সান্দাকফু যখন আপনি প্ল্যান করবেন, যেটা পাবেন সেটা হচ্ছে প্রকৃতিকে খুব কাছ থেকে পাবেন। পৃথিবীর 4টে সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে দেখতে পাবেন। আর দেখতে পাবেন সারা রাস্তা জুড়ে হাজারে হাজারে রডোডেনড্রন, ম্যাঙ্গোলিয়া এবং টিউলিপ, এছাড়া অজস্র সুন্দর সুন্দর ফুলের গাছ, যেগুলো এই মার্চ এপ্রিল মাসেই ফোটে, আপনার মন কেড়ে নিতে আপনাকে বাধ্য করবে। আর শুনতে পাবেন পাখির কলকাকুলি এবং প্রচুর পাহাড়ি বিভিন্ন প্রজাতির পাখি, এবং মনে রেখে দেওয়ার মতো অনেকটা স্মৃতি, যে স্মৃতি সারা জীবন আপনার সঙ্গে থাকবে। সান্দাকফু ট্যুর প্ল্যান করলে বর্তমানে আপনারা খবরের কাগজে দেখছেন, টিভিতে দেখছেন যে বিভিন্ন পর্যটকরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে, আবার অনেক সময় শোনা যাচ্ছে অনেক পর্যটক মারাও যাচ্ছে। তাই সান্দাকফু যাওয়ার আগে আপনাকে কিছু প্রিকশন নিতে হবে। প্রথম প্রিকশন কি নেবেন, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সান্দাকফু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উপরে, প্রায়। তো পর্যটকরা যেটা প্রথম ভুল করে, মানেভাঞ্জন হচ্ছে 3 থেকে 4,000 ফুট উপরে, সেখান থেকে সান্দাকফু প্রায় 12,000 ফুট উপরে। তো তারা কি করছে, মানেভাঞ্জন থেকে ডাইরেক্ট সান্দাকফু চলে যাচ্ছে, ফলে একটা অল্টিটিউডের সমস্যা হচ্ছে। হঠাৎ করে এতটা অল্টিটিউড বেড়ে যাচ্ছে, নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে। তার জন্য কি করবেন, সব থেকে ভালো হয় মাঝখানে অনেকগুলো পাহাড়ি গ্রাম আছে, টুমলিং, টংলু, চিত্রে, গৌরীবাস, এমনকি কালীপুকুরিও আছে, যেখানে হোমস্টে আছে। সেখানে আপনারা একটা দিন স্টে করুন। তাহলে কি হবে, এই অল্টিটিউডের সমস্যাটা থাকবে না। আপনাদের শরীর এই অল্টিটিউডের সমস্যাটাকে সহ্য করে নিতে পারবে। 2 নম্বর হচ্ছে, আপনারা যখনই সান্দাকফু যাবেন, সঙ্গে করে কিছু মেডিসিন ক্যারি করুন। জ্বরের একটা প্যারাসিটামল, মাথা ব্যথার জন্য স্যারিডন, একটা অম্বলের বা গ্যাসের ওষুধ, আর সব থেকে গুরুত্বপূর্ণ যে 2খানা জিনিস আপনারা নেবেন, সেটা হচ্ছে 2-4 প্যাকেট ইলেকট্রল পাউডার আর কিছু গোটা কর্পূর। যদি বাই চান্স, আমি বলছি হবে না, যদি বাই চান্স শ্বাসকষ্টের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ওই কর্পূরের গন্ধ আপনারা যদি শোকেন এবং ইলেকট্রলের জল কিছুটা খেয়ে নেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের শ্বাসকষ্টের সমস্যা মিটে যাবে। আর যদি বেশি সমস্যা হয়, অক্সিজেনের ক্যান ক্যারি করতে পারেন। এবং আরও যদি সমস্যা হয়, তাহলে যে হোমস্টেতে আপনারা থাকবেন সেখানে কথা বলবেন, তারা আপনাদের সাহায্য করবে। তাছাড়া ইন্ডিয়ান আর্মি তো রয়েছেই, কিছুটা দূর যেতে যেতেই অনেক চেকপোস্ট পাবেন। 3 নম্বর সমস্যা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে এই পাহাড়ি জল খেলে আপনার একটু সমস্যা হবে পেটের। তাই জন্য যখনই আপনারা মানেভাঞ্জন থেকে উঠবেন, গাড়িতে কিছু বড় জলের জার আপনারা ক্যারি করবেন, তাহলে এই পেটের সমস্যাটা এখানে হবে না। মানেভাঞ্জন থেকে যদি আপনারা জল ক্যারি করেন, জলের দামটা
এই উপরে যখন চলে আসবেন, উপরের থেকে হাফ দামে পাবেন। মানেভাঞ্জন যখনই আপনারা পার করে দেবেন, সব কিছু জিনিসের দাম কিন্তু প্রায় ডাবল হয়ে যাবে। যখনই বাড়ি থেকে বেরাবেন, সান্দাকফু প্ল্যান করবেন, সঙ্গে অবশ্যই আধার কার্ডের অরিজিনাল কপি এবং কিছু জেরক্স সঙ্গে রাখবেন। কারণ মানেভাঞ্জন থেকে শুরু করে আপনাদের সান্দাকফু অবধি অনেকগুলো চেকপোস্ট পড়বে, যেখানে আপনাদের অরিজিনাল ডকুমেন্ট দেখতে হবে, আপনাদের সই করে যেতে হবে, এবং ফেরার পথেও অরিজিনাল ডকুমেন্টস দেখবে আপনাদের, এবং আপনাদের সেই ফেরার সইগুলো করেও ফিরতে হবে। তো সঙ্গে করে অবশ্যই আধার কার্ডের অরিজিনাল কপি এবং কয়েকটা জেরক্স কপি রাখবেন। এবং যখনই গাড়িতে যাবেন, তখন যে কোনো একজন সঙ্গে একটা করে আধার কার্ডের জেরক্স কপি সঙ্গে রাখবেন। একটা রাখলেই হবে, যে কোনো একজন রাখলেই হবে, সেটাই আর্মিরা চেক করে নেবে। এবার বলছি প্ল্যানিং। সান্দাকফু কখন আসবেন? যদি মেঘমুক্ত আকাশ দেখতে চান, পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, তবে অবশ্যই অক্টোবর থেকে নভেম্বর মাসে আসার চেষ্টা করবেন। ঝকঝকে আকাশ দেখতে পাবেন। আর যদি আপনি ফুলের পাগল হন, রডোডেনড্রন দেখতে চান, পাহাড় জুড়ে লাল রং দেখতে চান, তবে কিন্তু এই মার্চ এপ্রিল মাসই একদম পারফেক্ট। তবে কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা অনেকটা কমে যাবে, কারণ এই সময় মেঘের আনাগোনা বেশিই থাকে। সেটা দেখে যা ভালোবাসেন সেইভাবে প্ল্যানিং করবেন। আমাদের রিসোর্টের সামনে ফুলগুলো ফুটেছে, দেখুন কি তার রঙের কোলাজ। প্রকৃতি যেন এক রাশ রামধনু রং এই ফুলগুলোর উপরে ছড়িয়ে দিয়েছে। সকালের কাঞ্চনজঙ্ঘা দেখে এলাম, এখন এক কাপ গরম চা। সকালের ব্রেকফাস্টটা কিন্তু এখানে দারুণ ছিল। নতুন কিছু খাবার এখানে কিন্তু ট্রাই করলাম আমরা। ফ্রেশ হয়ে গেছি, এবার তুমলিং থেকে বেরিয়ে যাবো দার্জিলিংয়ের দিকে। তো বেরানোর আগে এখন সকালের ব্রেকফাস্টটা করছি। তো ব্রেকফাস্টে একটা নতুন জিনিস ট্রাই করব। দেখুন, এটা হচ্ছে টিবেটিয়ান ব্রেড, টিবেটিয়ান রুটি, জ্যাম লাগিয়ে দিয়েছি উপরে। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম এই পাশের ভিউ পয়েন্টটা দেখতে, কিন্তু মেঘ চারদিকে ঘিরে থাকায় আমরা ভালো করে দেখতে পারলাম না। এরপর টুমলিংয়ের পাট চুকিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই যে বাজারটা দেখছেন, এই বাজারটা হচ্ছে সুখিয়া পুকুরিতে। সুখিয়া পুকুরি থেকে বেরিয়ে পথ চলতে চলতে আমাদের সামনে এলো এক স্বপ্নের মতো জায়গা, লেপচা জগৎ। চারপাশের কুয়াশার চাদর আর আকাশ ছোঁয়া পাইন গাছের সারি যেন এক মায়াবী জগতের সৃষ্টি করেছিল, যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে। গাড়ি থেকে নামতেই কুয়াশার ঠান্ডা পরশ শরীর ছুঁয়ে গেল। চারপাশে তাকাতে চোখ জুড়িয়ে গেল বিশাল বিশাল পাইন গাছে ঘেরা এক নিঃশব্দ পরিবেশে। লেপচা জগতে পাইন বোর্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এই দেখুন, এই যে টিকিট 20 টাকা করে প্রবেশ মূল্যে ঢুকতে হবে। আর উপরে মনে হয় একটা ভিউ পয়েন্ট আছে। আমাদের আর সময় নেই বেশি, দার্জিলিং যেতে হবে, অনেকটা সময় লাগবে এখনো, তাই জন্য আর নেমে যাচ্ছি, আর উপরে যাব না। কিন্তু আপনারা হলে উপরে যাবেন, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। পাইন গাছের মাথাগুলি কুয়াশার আবরণ ভেদ করে যেন আকাশের দিকে হাত পা ছড়িয়ে দিয়েছে, আর তাদের ডালপালাগুলো ছড়িয়ে আছে চারদিকে। তৈরি করেছে এক সবুজে ঘেরা পথ। কুয়াশার চাদরে মোড়া পাইন বন যেন এক রহস্যময় চিত্রপট, যা প্রতি মুহূর্তে তার রূপ বদলাচ্ছে। কখনো ঘন কুয়াশায় সব ঢাকা পড়ছে, আবার কখনো এক ঝলক রোদ এসে পাইন গাছের চূড়াগুলো সোনালি আভায় রাঙিয়ে দিচ্ছে। লেপচা জগতের সেই পাইন আর কুয়াশার আচ্ছন্নতা মন থেকে মুছে যেতেই চাইছিল না। কিন্তু নতুন পথের হাতছানি, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা পাহাড়ি রানী দার্জিলিংয়ের আকর্ষণ আমাদের টেনে নিয়ে যাচ্ছিল সামনের দিকে। গাড়ির চাকা গড়াতে শুরু করলো পাহাড়ি পথে। পথের দুধারে পাইন গাছের সারি তখনও সঙ্গী, তাদের ডালপালাগুলো
যেন আকাশ ছুঁয়ে আছে। এই রাস্তায় এক অদ্ভুত স্নিগ্ধতা ছিল। পাইনের তাজা গন্ধে বাতাস ভারী হয়েছিল। দুরন্ত গতিতে গাড়ি ছুটছে, চারপাশে সরে যাচ্ছে এই পাহাড়ি দৃষ্টিপটগুলো। এক অদ্ভুত অদ্ভুত ভালো লাগা। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি, গন্তব্য কিন্তু প্রধান নয়, রাস্তাটাই আসল। আর আপনাদের যদি মনে হয় অনেকটা বড় সময় ধরে শুধু রাস্তাটাই দেখাচ্ছি, তাহলে আপনারা কিছুটা স্কিপ করে চলে যান। আমার কাছে কিন্তু গন্তব্যের থেকে রাস্তাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের কিছুটা আনন্দ দিতে পারি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানান। পাইন গাছের সারিগুলো একবার দেখুন, ওই যে পাইন গাছের মাথাগুলো দেখা যাচ্ছে, কি অদ্ভুত সুন্দর। এই যে যারা বাইক নিয়ে রাস্তায় যাচ্ছে তাদের দেখে আমার খুব হিংসে হচ্ছে, কিন্তু আমার খুব ইচ্ছা করে এই পাহাড়ি রাস্তায় একবার বাইক নিয়ে যাব। দেখি জীবন সেই দিকে বাঁক নেয়, তাহলে একদিন অবশ্যই এই পাহাড়ি রাস্তায় বাইক চড়বো। এই পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে হারিয়ে যাব ওই ঘন কুয়াশার মাঝে। ওই দেখো দূরে পাইন গাছের মাথাগুলোর উপরে কেমন দলে দলে মেঘ জমেছে। এই পাহাড়ি রাস্তাগুলো, এই পাহাড়ি ছোট ছোট গ্রামগুলো, এই ছোট ছোট পাহাড়ি বাড়িগুলো কি যে ভালো লাগে আমার। মনে হয় ওই কলকাতা শহরের কোলাহল, যানজট, একঘেয়ে রোজ জীবন সব ফেলে এই মায়াবী শহরে এসে থাকি। জানি সম্ভব নয়, তাই সেই দুধের স্বাদ ঘোলে মেটাতেই মাঝে মাঝে চলে আসি এই মায়াবী শহরের কাছে। দার্জিলিং ঢোকার মুখেই আমাদের মন ছুঁয়ে গেল ঘুম রেলওয়ে স্টেশন। একটা সময় ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ছিল এটি, কিন্তু এখন এটি দ্বিতীয় নম্বরে। পুরনো সেই স্থাপত্য আর তার পাশে ইতিহাসের সাক্ষী টয় ট্রেনের লাইন, এই যেন দার্জিলিংয়ের আত্মা। এই শান্ত পথ ধরে চলতে চলতে চোখ বুলালে চোখে পড়ছিল অজস্র নাম না জানা পাহাড়ি গ্রাম আর ছোট ছোট কাঠের বাড়িগুলো। প্রতিটা মোড় ঘুরতেই চোখের সামনে বদলে যাচ্ছিল দৃশ্যের পর দৃশ্য। ওই দেখুন উপরে, পাহাড়ের উপরে বড় বড় হোটেলগুলো, কি দারুণ লাগে। খালি মনে হয় পাহাড়ের উপরে যেন এই বড় বড় বাড়িগুলো ঝুলে রয়েছে। ওই যে উপরে মেঘে ঢাকা পাইন গাছগুলো, ঠিক ওর উপরেই আমাদের হোটেল। ওরে বন্ধু, আর ঘাড় না দুলিয়ে একটু ঠান্ডা হয়ে বস। এই দার্জিলিংয়ের জ্যাম আমারও মাথা খারাপ করে দিচ্ছে। এই যে ডান দিকে দেখো, এই ডান দিকে হচ্ছে বাতাসিয়া লুপ। সান্দাফু ট্যুরের পরের দিনই আমাদের শেষ দিন। দার্জিলিং ঘুরে আমরা বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। এই পরের দিন এই বাতাসিয়া লুপ আপনাদের ঘুরে দেখাবো। এবার কিন্তু এসে প্রচণ্ড জ্যামের সম্মুখীন হলাম। এই যে ডান দিকে সব পুরনো ইঞ্জিনগুলো দেখছো, তার মানে আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে। এই যে আমাদের বাদিকে দার্জিলিং স্টেশন, খালের ধারে ঝুলন্ত এক রেলওয়ে স্টেশন। এটা দার্জিলিং রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। আর এই ক্লক টাওয়ারটা, কলকাতায় এরকম ক্লক টাওয়ার অনেক আছে, তার আদলেই এই ক্লক টাওয়ারটা তৈরি। আর এই যে রেলটা দেখছেন, এটা কিন্তু একটা ক্যাফে। আপনারা যদি এখানে আসেন তাহলে ক্যাফে কিন্তু খাবার খেতে পারেন। আর এই বাঁ পাশে মাছের দোকান ভর্তি। আপনারা যদি মনে করেন এখানে এসে মাছ কিনে নিজেরা হোটেলে বলবেন রান্না করে দেওয়ার জন্য, তবে কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন। এই রাস্তাটা সোজা চলে গেলে ম্যাল, ওই যে উপরে চলে যাচ্ছে ম্যালের রাস্তাটা। আর এই ডান দিকে ঢুকে যাচ্ছি আমরা অনেকটা উপরে গিয়ে আমাদের হোমস্টে।
চলে এসেছি দার্জিলিংয়ে। কুইন অফ হিলস। এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা একটু দূরে ম্যাল থেকে। এই যে আমাদের হোটেল, হোটেল লাবণ্য। এই যে আমাদের রুম। ডবল বেড একটা, সিঙ্গেল বেড একটা, একটা ড্রয়ার রয়েছে, টিভি রয়েছে একটা, আর একটা আয়নাও রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা ভালোই আছে, গিজার আছে বাথরুমে, শাওয়ার রয়েছে, কমোড স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, আর সুন্দর একটা বেসিন রয়েছে। রুমটার সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে। ওয়াও, এই জায়গাটা বেশ ভালো। সামনে মেঘ, পাহাড়, কুয়াশাটা কেটে গেলেই, মেঘটা কেটে গেলেই দারুণ ভিউ পাওয়া যাবে। এই জায়গাটা খুব সুন্দর। ওই যে নিচে ছোট ছোট গ্রামগুলো দেখা যাচ্ছে। এইটা একটা ঘর, এটাতেও সেম একটা কিং সাইজ বেড, আর একটা ছোট বেড রয়েছে সিঙ্গেল। আর একটা আয়না আছে। এটা মনে হয়, এটা কি আছে কে জানে। এটা একটা আলমারি আছে ছোট, এটা একটা ছোট আলমারি যেটা ইউজ করা যাবে না। একটা চেয়ার রাখা আছে, আর এটা বাথরুম। বাথরুমে গিজার আছে ভালোই, বেসিন আছে, আর ওয়েস্টার্ন স্টাইল কোমোড। রুমগুলো তো অনেক নিচে, মানে মাটির উপর থেকে অনেকটা নিচে নামতে হলো রুমগুলোর জন্য। ছোট রুম, ঠিক আছে, এক রাত্রি থাকবো, কোনো অসুবিধা নেই। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়বো দার্জিলিং শহরটা একটু ঘুরতে। দার্জিলিং ম্যালের দিকে যাচ্ছি। এই সবে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এবার এই বিশাল ভিড় ঠেলে যাচ্ছি ম্যালের দিকে। ঠান্ডাবাবুতে ছিলাম, কোনো লোকজন ছিল না, আর এই মেলে এখন লোকের ভিড়। চলুন, এটা হচ্ছে কলকাতা ধর্মতলা। ছোট ঠিকই বলেছে, এটা হচ্ছে কলকাতা ধর্মতলা। যত সন্ধে হবে তত লোক বাড়বে, বিজনেস করবে। তার আগে ফাঁকা ফাঁকা গিয়ে মহাকাল মন্দিরটা দর্শন করে নি বাবার, তারপরে মেলে বসে একটু সময় কাটাবো। এই মেলের রাস্তাটা আসতেই ডান দিকে অ্যান্টিকের দোকানগুলো আমার কিন্তু প্রতিবারই খুব মন টানে। কখনো ইচ্ছা আছে এখান থেকে কিছু অ্যান্টিক কিনে বাড়ি নিয়ে যাবো। এই যে এদিকে চলে গেলে, এদিকে গ্লেনারিস, কেভিন্টার্স, আর এই যে ম্যাল। এই যে বাঙালির চিরাচরিত ম্যাল, দার্জিলিং ম্যাল। বাঙালিরা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই ম্যালের এ মাথা থেকে ও মাথা বিনা কারণে হেঁটে বেড়ায়। আর বাংলা সাহিত্য থেকে আপামর বাঙালির জীবনে এই ম্যালের কিন্তু খুব গুরুত্ব আছে। পটলডাঙ্গার টেনিদা থেকে শুরু করে রজনী সেনলেট আর ফেলুদা দুজনেই কিন্তু এই ম্যালের প্রেমে পড়েছেন। এই যে দেখুন, ওই বাইকটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে ম্যালের মধ্যে বাইক নিয়ে যাওয়া মানা করে দিয়েছে, কারণ অনেক ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলে বেড়ায়। বাইক নিয়ে গেলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই এখানে বাইক নিয়ে যাওয়া মানা। এখান থেকে বাইক নিয়ে যাওয়ার জন্য বাইক বন্ধ করে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়। এই মেলে চলে এসেছি, মেলে ঘুরবো এখন কিছুক্ষণ। ঘুরে
আগে মহাকাল মন্দিরটা দেখে আসি, তারপর এখানে সময় কাটাবো। বাঙালির দীপুদা, বাঙালির সব থেকে প্রিয় জায়গা দার্জিলিং, দার্জিলিং ম্যাল, যেখানে বাঙালিরা বিনা কারণে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। এই যে রাস্তা, এই রাস্তাটি সোজা চলে গেলে হচ্ছে মহাকাল মার্কেট, মহাকাল মন্দির, আর ওই সামনের দিকে হচ্ছে ম্যাল মার্কেট, আর এইটা হচ্ছে ম্যালে বসার জায়গা। সন্ধ্যাবেলা মনে হচ্ছে প্রোগ্রাম আছে, গান বাজনা হবে। এই সন্ধ্যাবেলা মনে হয় এখানে প্রোগ্রাম আছে, গান বাজনা হবে, তার আয়োজন হচ্ছে। এখানে কিন্তু আপনারা এলে এই ঘোড়ায় চড়তে পারবেন। ঘোড়ায় চড়তে 4 থেকে 5খানা চক্কর মেলের ঘোড়ায় এনারা 100 টাকা করে নেয়। এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর এই দেখুন পায়রাগুলো কি সুন্দর আপন মনে বকম বকম করতে করতে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আর ছোট বাচ্চাদের জন্য ঘোড়ার সাথে বর্তমানে টেকনোলজির সাথে মিলিয়ে ব্যাটারি চালিত গাড়িগুলো নেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা এগুলো চড়ে খুব আনন্দ পায়। এই রাস্তাটা দিয়েই সোজা মহাকাল মন্দির। আগে তো এদিকটা মার্কেট বসতো, কিন্তু এখন মনে হয় মার্কেটটা অন্য কোনো দিকে শিফট করে দিয়েছে। ভোরবেলা এই জায়গাটা আসবো কালকে। একটা প্রচুর লোক এখানে ওয়ার্কআউট করতে আসে। এই রাস্তাটা মহাকাল মন্দিরের রাস্তা। আগে কিন্তু এখানে অনেক দোকান ছিল, কিন্তু এখন দেখছি দোকানগুলো নেই, মনে উঠিয়ে দিয়েছে। কাল সকালবেলা এদিকটা আসবো। এখানে প্রচুর লোক ভোরবেলা মর্নিং ওয়াক করতে আসে। আর এদিকটা পুরো খাদ। আর এই জায়গাটা দেখেই হয়তো সেই অঞ্জন দত্তর বিখ্যাত গানটা, খাদের ধারে রেলিংটা। দার্জিলিং একটা অদ্ভুত শহর। দার্জিলিং বলতে পারেন সস্তার বিলেত। যারা ভালোবাসে, কলকাতার পরে একটা আমার খুব পছন্দের শহর, আমার খুব ভালোবাসার শহর দার্জিলিং। চলে এসেছি মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরের নিচেই কিন্তু আগে মহাকাল মার্কেট বসতো। এখন এই মার্কেটটা অন্য কোথাও শিফট হয়ে গেছে। এই মহাকাল মন্দিরে কিন্তু দারুণ একটা ইতিহাস আছে। 1782 খ্রিস্টাব্দে লামা দোর্জে রিনজিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। মজার বিষয় হলো, বর্তমানে যেখানে মহাকাল মন্দির আছে সেখানে এক সময় দোর্জেলিং নামে একটি প্রাচীন বৌদ্ধ গুম্ফা ছিল। বলা হয় এই দোর্জেলিং থেকে দার্জিলিংয়ের নামের উৎপত্তি। পরবর্তী সময়ে গোর্খা আক্রমণের ফলে বৌদ্ধ মঠটি ক্ষতিগ্রস্ত হয়, ফলে সেটি কাছাকাছি কোনো ভুটিয়া বস্তিতে স্থানান্তরিত করা হয় এবং দোর্জে রিনজিং একজন বৌদ্ধ হয়েও এখানে একটি শিব ও বুদ্ধের মন্দির তৈরি করেন। মহাকাল মন্দিরে এলে আপনাদের কিন্তু অবশ্যই জুতোটা খুলে, এই শু স্ট্যান্ড রয়েছে, এই শু স্ট্যান্ডে রেখে তারপর যেতে হবে, খালি পায়ে যেতে হবে। এখানে মূলত ভগবান শিবকে পুজো করা হয়, গৌতম বুদ্ধ পাশাপাশি পূজিত হয় এখানে। এছাড়া পাশাপাশি মা কালী, হনুমান, গণেশ, মা দুর্গা এবং নন্দীর মূর্তি এখানে রয়েছে। এটা বজরংবলীর মন্দির, তবে সাবধান, প্রচুর বাদর আছে কিন্তু আশেপাশে। বজরংবলী। আর এই হচ্ছে উপরে মহাকাল মন্দির, শাম্ব সদাশিব, হরে হরে শম্ভু।
এবং এই মহাকাল মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে হিন্দু পুরোহিত এবং বৌদ্ধ লামা উভয় একসাথে ভক্তদের জন্য পূজা অর্চনা করেন, যা এই মন্দিরের একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা মহাকালী মন্দির, জয় মা। এগুলো কি আপনারা জানেন? এগুলো হচ্ছে নেপালি পবিত্র শব্দের মধ্যে খোদাই করে রাখা হয়েছে। এগুলো যদি আপনি এরকম একবার ঘোরান হাত দিয়ে, তাহলে একটা রাউন্ড মানে আপনার এক রাউন্ড পূর্ণ সঞ্চয় হচ্ছে। এখানে মহাদেবের প্রত্যেকটা ধামের নামে একটা করে শিবলিঙ্গ রাখা হয়েছে, একটা করে ছোট ছোট মন্দির বানানো হয়েছে। এখানে প্রচুর মানুষ এসে কিন্তু মানত করে, এই মানতের একটা করে দড়ি বাঁধা আছে। এই মহাকাল মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এই সময় আপনারা এসে এই জায়গাটা দর্শন করতে পারেন। সকালের একদম প্রথমের দিকে 7টা নাগাদ অথবা বিকেলের এই শেষ দিকটা যখন আমরা এসেছি, এই সময়টা এলে এখানে পরিবেশ ফাঁকা থাকে এবং আপনারা ভালো করে দর্শন করতে পারবেন। দার্জিলিংয়ে চায়ের দোকানের সাথে সাথেও সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই পুরনো অ্যান্টিক শপগুলো আর এই দারুণ দারুণ বইয়ের দোকানগুলো। এখানে এলে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন চায়ের সাথে কিছু আকর্ষণীয় জিনিস কিনে নেওয়ার জন্য। একটু দরদাম করলে এই অ্যান্টিকের দোকানগুলো কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। চলো এই মেলের সামনে থেকে এবার ডান দিকে রাস্তাটা ধরে চলে যাচ্ছি আমরা কেভিনটাসের দিকে। অনেকেই আছে যারা অনেক দিন দার্জিলিং আসেনি বা দার্জিলিং তাদের মনের মধ্যে গেঁথে রয়েছে। আমি পুরো রাস্তাটার ভিডিওটা খালি তাদের জন্যই বানাবো, যারা দার্জিলিং শহরটাকে বুকের মধ্যে নিয়ে বাঁচেন, যাতে আমার এই ভিডিওর মাধ্যমে দার্জিলিংয়ের প্রত্যেকটা অলি গলি পুরনো দোকানগুলো তারা আবার একটু নিজের চোখের সামনে দেখতে পায় এবং তাদের মন যেন আবার আনন্দে ভরে ওঠে। এই যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শপ, বিশ্ব বাংলা শপ। এখানেও নানান জিনিস পাওয়া যায়, আপনারা এসে এখান থেকে কেনাকাটা করতে পারেন। এই যে বাঙালিরা কেন এখানে এসে দাঁড়ায়, আর ওই পিছনে আগে লেখা ছিল হচ্ছে গ্লেনারিজ, এখন ওটা সরিয়ে দিয়ে লেখা আছে হোপ। এইখানে যে বাঙালিরা কেন এসে ছবি তোলে আমি আজও বুঝতে পারলাম না। এই হচ্ছে সেই গ্লেনারিজের কুকিজ এবং কেকস।
আমি কিনবো বলে ভিতরে ঢুকেছিলাম, যে এত ভিড় বলে আর কিনলাম না, কারণ আমার ইচ্ছা আছে কেবিনটাসে গিয়ে একটা দারুণ জিনিস আমি ট্রাই করবো আজকে। চলুন এই ভিড় কাটিয়ে আস্তে আস্তে চলে যাই কেবিনটাসের দিকে। এই যে দার্জিলিং আমার সব থেকে প্রিয় দোকান, আর এই হচ্ছে টোকেন। এই টোকেন কেটে এই সফটটি আমি এবার ট্রাই করব। এই টোকেন দিলেই এই ভাই আপনাকে হাতে সফটটি ধরিয়ে দেবে। কেভিনটাস আর কেভিনটাসের মিক্স আইসক্রিম 40 টাকা করে পিস, 40 রুপিস, বিউটিফুল। আইসক্রিম খাওয়া হয়ে গেল, এবার চলো তোমাদের শহরটা আর একটু ঘুরে দেখাই। এখানে একটা ছোট্ট মেলা বসেছে এবং মেলায় স্থানীয় ভাই বোনেরা সুন্দর গান গাইছে দেখুন। আমার কিন্তু কোনো জায়গায় এলে শুধু ঘরে বসে থাকতে ভালো লাগে না, সেই জায়গাটা চারপাশটা আমি হেঁটে ঘুরতে ভালোবাসি। যতক্ষণ না আপনি হেঁটে দেখছেন, আপনার কাছে মনে হবে যে গাড়ির ভিতর থেকে বসে আপনার একটা শহরকে দেখছেন, বা টিভির ভিতর থেকে আপনারা কোনো জায়গা দেখছেন। যখনই হেঁটে দেখবেন, স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে যখন আপনারা মিলেমিশে যাবেন, তখন সেই জায়গাটার আসল রস আপনারা আস্বাদন করতে পারবেন। দার্জিলিংয়ের ডাকঘর থেকে একটু এগিয়ে গেলে ডান দিকে এই গলিটা, এই গলিটা মনে হচ্ছে একটা বাজার। চলুন গলিটা ঢুকতে থাকি। আহা, এ তো দারুণ গিটারের দোকান। এই মার্কেটটা এসছি, এই মার্কেটটা ম্যাল থেকে অনেকটা নিচে। ম্যালে আপনারা বাজার করতে গেলে যেসব জিনিসের যা দাম পড়বে, তার থেকে এই মার্কেটে এলে অনেকটা দাম কম পড়বে। মার্কেট ঘুরে আবার যে একটু উপরের দিকে উঠে এলাম, তখন সূর্য প্রায় পাটে যেতে বসেছে, আর ওই দূর দিগন্তে পাহাড়ের ভিতর থেকে সূর্য তার সোনালি রং নিয়ে পাঠিয়ে যাচ্ছে। কি দারুণ লাগছে দেখুন। এই জায়গাটায় এই আই লাভ দার্জিলিং লেখা আছে। বাদিকে চলে গেলে চার্চ আর কলা ভবন, কিন্তু আমি দেখছি ওই মহাকাল মার্কেটের সমস্ত দোকানদার এই কলা ভবনের ভিতরে এসে দোকানগুলো পশরা খুলে বসেছে। পরে জানতে পারলাম এনাদের কিছু ইউনিয়নের মধ্যে ঝামেলার জন্য এখানে মার্কেটটা হয়েছে। এটা ক্ষণস্থায়ী, আবার কিছুদিন পরে এটা চলে যাবে নিজের জায়গায়। বিভিন্ন শীতবস্ত্র এবং বিভিন্ন ঘর সাজাবের জিনিসের দোকান, আর প্রচুর খাবার দোকানও এখানে আছে। এই দোকানটা থেকে আমি কিছু ম্যাগনেট কিনে নিলাম, আর আমার পছন্দের একটা টুপি। আর এইটা দেখেছেন তো, এই জিনিসটা আপনারা ফেলুদার কোন গল্পে দেখেছেন, এটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানান। সন্ধেবেলার মেলটা কিন্তু আরেকটু অন্যরকম।
দিনের বেলা কিন্তু ম্যাল একরকম থাকে, আবার সন্ধ্যা হয়ে গেলে ম্যালের কিন্তু রূপ পাল্টে যায়। আর এই ম্যালের পাশে মার্কেট থেকে, ম্যাল মার্কেট থেকে এই টুপিটা বিক্রি দিয়েছি। বাপরে বাপ, ভিড় কাকে বলে! এটা দার্জিলিং না নিউ মার্কেট বোঝা যাচ্ছে না। সবাই চলে গেছে নিজের ঘরে রাতের খাওয়া দাওয়ার জন্য। আমি কিন্তু একা দাঁড়িয়েছি অ্যান্টিক শপটার সামনে। চলুন, এরপর আমরা রাতের ডিনার সেরে শুয়ে পড়ার পালা। কালকে মানে পরের পর্বে দার্জিলিং শহরটা আপনাদের ঘুরে দেখাবো। আজকের জন্য বিদায় বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানান। তবে দেখা হচ্ছে পরের পর্বে সান্দাকফু সিরিজের শেষ ভিডিও।